বলবো প্লিজ, এটা কি টাউনের প্রয়োজন আমরা রাখি, কারণ আমি জানি না আমার সাথে কি হতে চলেছে। দিল্লিতে মেয়ে নিয়ে কচ খেলেন হবিগঞ্জের সমন্বয়ক মাহাদি হাসান। গ্রেফতারের পর কেঁদে কেঁদে যা বললেন মাহাদি। হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসানের নাম আবারও ভাইরাল। এবারের ঘটনা ভারতের রাজধানী দিল্লিতে। সূত্র বলছে, ইউরোপ যাওয়ার পথে দিল্লিতে এক তরুণীকে সঙ্গে নিয়ে বিতর্কিত আচরণের অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। ভারতীয় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হওয়ার পর বিমানবন্দরের একটি কক্ষে কাঁদতে কাঁদতে তিনি যে কথাগুলো বলেছেন তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে দেশ বিদেশে তীব্র আলোচনা সমালোচনা চলছে। জানা যায়, মাহাদি হাসান ফিনল্যান্ডের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে দিল্লিতে যান। সেখানে পাহাড়গঞ্জ এলাকায় অবস্থানকালে তিনি এক তরুণীর সঙ্গে দেখা করেন বলে অভিযোগ। স্থানীয় কয়েকজনের দাবি, ওই তরুণী তার সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন এবং দুজনের মধ্যে কটাক্ষপূর্ণ বা অসভ্য আচরণ হয়েছে। এক অজ্ঞাত ব্যক্তি গোপনে ভিডিও ধারণ করে সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। ভিডিওতে দেখা যায় মাহাদি একটি ক্যাফেতে ওই মেয়ের সঙ্গে বসে হাসি ঠাট্টা করছেন, কখনো কানে কানে কথা বলছেন। এই ভিডিও ভাইরাল হওয়ার পর ভারতীয় পুলিশের নজরে আসে বিষয়টি। মঙ্গলবার বিকেলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইউরোপগামী ফ্লাইটটি ধরতে গেলে ইমিগ্রেশন কাউন্টারে তাকে আটক করা হয়। প্রায় 40 মিনিট হেফাজতে থাকার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, পুলিশ অফিসাররা তাকে ওই তরুণীর সঙ্গে সম্পর্ক, ভিডিওর বিষয়বস্তু এবং তার পুরনো বিতর্কিত বক্তব্য নিয়ে প্রশ্ন করেন। মাহাদি প্রথমে চুপ থাকলেও পরে ভেঙে পড়েন। কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমি কোনো অপরাধ করিনি, এটা আমার ব্যক্তিগত জীবন, আমাকে ছেড়ে দিন, আমি দেশে ফিরে যাব, আমার পরিবার আছে, আমি আর এসব সহ্য করতে পারছি না। তার কথায় কান্নার সুর মিশে যায়। চোখ মুছতে মুছতে তিনি বারবার বলেন, আমি শুধু ভিসার কাজে এসেছি, ওই মেয়ে আমার বন্ধু, কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। পুলিশের একটি সূত্র জানায়, মাহাদির বিরুদ্ধে বাংলাদেশে চলমান মামলা, বানিয়াচং থানা অগ্নিসংযোগ ও SI সন্তোষ চৌধুরী হত্যার অভিযোগ ও ভারতে তার অবস্থান নিয়ে সতর্কতা জারি ছিল। ভিডিও ভাইরাল হওয়ায় তারা তাকে সন্দেহজনক বলে আটক করে। পরে বাংলাদেশ হাই কমিশনের হস্তক্ষেপে তাকে ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় ফেরত পাঠানো হয়। বুধবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর বাংলাদেশ পুলিশ তাকে প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। কেউ কেউ বলছেন, জুলাই জঙ্গি এখন মেয়ে নিয়ে কট খেয়েছে দিল্লিতে। আবার কেউ বলছেন, এটা ষড়যন্ত্র, মাহাদিকে ফাঁসানো হয়েছে। তার পুরনো ভাইরাল ভিডিও, বানিয়াচং থানা পুড়িয়েছি, SI সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি, আবার ছড়িয়ে পড়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, একজন বিতর্কিত নেতা কিভাবে বিদেশ যাওয়ার চেষ্টা করলেন। মাহাদি হাসানের ঘনিষ্ঠ একজন জানান, ওই মেয়ে তার পুরনো বন্ধু, ভিডিও এডিট করে ছড়ানো হয়েছে। পুলিশের হেফাজতে থাকার সময় তিনি ভয়ে কেঁদেছেন, কারণ তার বিরুদ্ধে অনেক মামলা। তবে ভারতীয় মিডিয়ায় খবর হয়েছে যে তিনি হিন্দু পুলিশ অফিসার হত্যার অভিযুক্ত হিসেবে সতর্কতায় ছিলেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা এখনো কোনো মন্তব্য করেননি। মাহাদি নিজে ফেসবুক লাইভে বলেছেন, দেশে ফিরে সংবাদ সম্মেলন করে সব খুলে বলবো, আমার সঙ্গে অন্যায় হয়েছে। এই ঘটনা নিয়ে তদন্ত চলছে। মাহাদি হাসানের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। দিল্লির এই কট এবং কান্নার ঘটনা তার রাজনৈতিক জীবনে নতুন করে প্রশ্ন চিহ্ন তুলেছে। দিল্লির এই কেলেঙ্কারি মাহাদি হাসানের রাজনৈতিক জীবনে নতুন করে ধাক্কা দিয়েছে। কান্নাকাটি ভিডিও আর অভিযোগের ঝড়ে তার জুলাই হিরো ইমেজ ভেঙে চুরমার। এখন প্রশ্ন উঠেছে, আন্দোলনের নামে কি শুধু ধোঁকা? ভবিষ্যৎ অনিশ্চিত, বিশ্বাস হারানোর পালা চলছে। শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্তদের দেশে এনে শাস্তি কার্যকর করাই সরকারের প্রধান দায়িত্ব, জানালেন আক্তার হোসেন। শেখ হাসিনা সহ জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার আসামিদের ফেরত এনে বিচার করাই সরকারের প্রধানতম দায়িত্ব বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। বৃহস্পতিবার দুপুরে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচারের অগ্রগতি জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে প্রেস ব্রিফিং এ তিনি এই মন্তব্য করেন। আক্তার হোসেন বলেন, শেখ হাসিনা সহ আসামিদের বিদেশ থেকে এনে বিচারের আওতায় আনতে হবে, এটা এই সরকারের সবচেয়ে প্রধানতম দায়িত্ব। কোনোভাবেই যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার মন্থর গতিতে না হয়, বাধাগ্রস্ত না হয়। সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে বিএনপির শপথ না নেওয়ার বিষয়ে এনসিপির এই নেতা বলেন, শপথ না নেওয়ায় প্রমাণিত হয়েছে যে সংস্কার বিএনপির পক্ষে আসবে তারা কেবল সেটাই করবে। তারা শুরু থেকেই সংস্কারের বিপক্ষে ছিল, জনচাপে পড়ে গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা করেছে। তবে তারা নিজেরাই যে হ্যাঁ ভোট দিয়েছে তার কোনো নিশ্চয়তা নেই।
জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মূল আসামিদের এখনো গ্রেফতার করে বিচারের আওতায় না আনাটা আমরা ব্যর্থতা মনে করি জানিয়ে এই সংসদ সদস্য বলেন, এই ব্যর্থতা বিএনপি সরকারকে দূর করতে হবে। শেখ হাসিনার প্রত্যর্পণ কিভাবে, দলীয় অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে দলীয় অবস্থান স্পষ্ট করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করবে। এক্ষেত্রে বিএনপি কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে এই অবস্থান তুলে ধরেন তিনি। এ সময় নতুন সরকারের সামনে থাকা চ্যালেঞ্জ, আঞ্চলিক কূটনীতি, অর্থনীতি পুনর্গঠন ইত্যাদি বিষয়েও দলের অবস্থান স্পষ্ট করেন তিনি। নতুন সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ কি, এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ক্ষমতা গ্রহণের পর সরকারের সামনে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে দেশের ভঙ্গুর অর্থনীতি ও পুঁজির সংকট মোকাবেলা। তিনি বলেন, আমাদের অগ্রাধিকার হবে ব্যাংকিং খাতে পর্যাপ্ত ঋণ প্রবাহ নিশ্চিত করা, তারল্য সংকট দূর করা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করা। পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং গত শাসনামলে দলীয়করণ হওয়া প্রতিষ্ঠানগুলোতে পেশাদারিত্ব ও সুশাসন ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। তারেক রহমান বলেন, সরকার কেবল তরুণদের নয়, সমাজের সব স্তরের মানুষের কথা শুনবে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী বৃদ্ধ, প্রতিবন্ধী ও নারীদের সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং নীতি নির্ধারণে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হবে। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারম্যান বলেন, বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করবে। এক্ষেত্রে বিএনপি কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। আঞ্চলিক কূটনীতি ও দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সার্ক পুনরুজ্জীবনের বিষয়ে তারেক রহমান বলেন, যেহেতু এই জোটের যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের হাত ধরে, তাই বিএনপি সরকার চাইবে সার্ক আবারও সক্রিয় ও কার্যকর হোক। শেরপুরে জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে 2 মামলা। শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এবার জামায়াত নেতাদের বিরুদ্ধে নতুন করে 2টি মামলা হয়েছে। মামলায় 244 জনের নামে এবং 800 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বিএনপি নেতারা বলছেন, সংঘর্ষে আহতরাই মামলা করেছেন, আর জামায়াত নেতাদের দাবি উল্টো চাপে রাখতে বিএনপির পক্ষ থেকে মামলাগুলো করা হয়েছে। মঙ্গলবার রাতে মামলার বিষয়টি জানাজানি হয়। এরপর থেকে গ্রেফতার আতঙ্কে আছেন জামায়াতের নেতারা। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুয়া সাংবাদিকদের বলেন, ঝিনাইগাতী CR আমলি আদালতে ঝিনাইগাতী উপজেলার শালচূড়া গ্রামের আমজাদ ও ভারুয়া গ্রামের হাসিবুল হাসান শান্ত বাদী হয়ে গত 10 ফেব্রুয়ারি মামলাগুলো দায়ের করেন, যার নম্বর CR 61 ও 62। মামলা দুটিতে শ্রীবর্দী উপজেলা জামায়াতের আমির আজহারুল ইসলাম মিস্টারকে প্রধান আসামি করা হয়েছে। এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, গত 28 জানুয়ারি উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে শেরপুর 3 আসনের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে জামায়াত নেতাকর্মীদের হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়। ওই ঘটনায় ঝিনাইগাতী উপজেলার শালচূড়া গ্রামের আমজাদ ও ভারুয়া গ্রামের হাসিবুল হাসান শান্ত বাদী হয়ে গত 10 ফেব্রুয়ারি ঝিনাইগাতী CR আমলি আদালতে আলাদা 2টি মামলা দায়ের করেছেন।